প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের রাজশাহী বোর্ডে আসা 2022 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্ন পড়ি। দশা কি? দশা হচ্ছে, এর ইংরেজি হচ্ছে ফেস। আমরা একটা এক্সাম্পল দিতে চাই। সরল দোলকের ববের দশা বলতে আমরা কি বুঝি? কি কি জানলে আমার দশা জানা হয়ে যায়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এটা একটা সরল দোলক। ও বিন্দু হচ্ছে ঝুলন বিন্দু। এখান থেকে একটা সুতা আমরা ঝুলিয়ে দিয়েছি। এই সুতার অপর প্রান্তে লোহার তৈরি একটা মার্বেল ঝুলানো হয়েছে। এই মার্বেলটা দোল খায় এইভাবে। কথার কথা, আজকে সকাল 10টার সময় আমরা যদি ববটাকে ডি বিন্দুতে দেখতে পাই, তাহলে এই ববের দশা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি কি জানতে হবে? এই ববটা ডি বিন্দুতে আছে একটা নির্দিষ্ট সময়ে, আজকে সকাল 10টায়। তাহলে এই ববটার বিচ্যুতির পরিমাণ আমাদের জানতে হবে, বিচ্যুতির দিক জানতে হবে, ববটার বেগ জানতে হবে এবং ত্বরণ জানতে হবে। তাহলে ববের দশা জানা হয়ে যায়। আমরা এটা বুঝিয়ে বলতে চাই। কথার কথা, আজকে সকাল 10টার সময়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে আমরা ববটাকে পেলাম ডি বিন্দুতে। তাহলে ডি থেকে লম্ব টানতে হবে। ডিএম লম্ব টানলাম। এই ডিএম যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে এই ববের বিচ্যুতি 3 সেন্টিমিটার। এক্স সমান 3 সেন্টিমিটার। ববটা বি হচ্ছে সাম্য অবস্থা বা মধ্য অবস্থা। এর থেকে ডান দিকে ডি বিন্দুর অবস্থান, অর্থাৎ বিচ্যুতির দিক ডান দিকে। যদি ববটা বি বিন্দুতে থাকতো, তাহলে বিচ্যুতি হইতো 0, কারণ বি থেকে বি এর কোনো বিচ্যুতি নাই। আমরা বিচ্যুতির পরিমাণ মাপবো সাম্য অবস্থান থেকে, অর্থাৎ বি বিন্দু থেকে। ববটা আমরা যদি এ বিন্দুতে পাই, তাহলে এ থেকে লম্ব টানা লাগতো। তাহলে সেই দূরত্ব বিচ্যুতি যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে বিচ্যুতি হবে 4 সেন্টিমিটার এবং বাম দিকে। ববটা যদি আমরা সি বিন্দুতে পেতাম, তাহলে আমার সি থেকে লম্ব টানা লাগতো এবং সেটা যদি 4 সেন্টিমিটার হয়, কথার কথা বোঝার জন্য বলতেছি, তাহলে বিচ্যুতির পরিমাণ হবে 4 সেন্টিমিটার, বিচ্যুতির দিক হবে ডান দিকে। আমরা আগের কথায় ফিরে আসি, যে কথার কথা আমরা আজকে সকাল 10টায় ববটাকে ডি বিন্দুতে দেখতে পেলাম। তাহলে বিচ্যুতির পরিমাণ হবে 3 সেন্টিমিটার, বিচ্যুতির দিক হবে সাম্য অবস্থা থেকে ডান দিকে। যখন ববটা ডি বিন্দুতে আছে, তখন ববটার বেগ আমাদের মাপতে হবে। কথার কথা আমরা ধরে নিলাম ববটার বেগ মেপে আমরা ভি পেলাম 2 মিটার/সেকেন্ড, এবং ডি বিন্দুতে যখন ববটা আছে, তখন তার ত্বরণ মাপলাম। ত্বরণ মেপে পেলাম 5 মিটার/সেকেন্ড²। তাহলে আমরা আজকে সকাল 10টার সময় সরল দোলকের ববের বিচ্যুতির পরিমাণ জানলাম, বিচ্যুতির দিক জানলাম, ববের বেগ জানলাম, ববের ত্বরণ জানলাম। তাহলে ববের দশা জানা হয়ে গেল। সরল দোলকের ববের দশা আমরা জেনে ফেললাম। আমরা এক লাইনে লিখলেই এই 1 মার্কস পাওয়া সম্ভব, কিন্তু বোঝার জন্য এত কথা বললাম। বুঝলে তুমি যা লিখবে তাই 1 মার্কস পাবে, আর না বুঝলে তুমি যাই লেখো মার্কস পাবে না। ফিজিক্স হচ্ছে বোঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস না। আমরা এখানে লিখে দিয়েছি, নির্দিষ্ট সময়ে
কোনো সরল দোলকের ববের বিচ্যুতির পরিমাণ, বিচ্যুতির দিক, ববের বেগ এবং ববের ত্বরণকে দশা বলে। আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তর দেখতে চাই। প্রশ্নটা পড়ি। পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে কি? হ্যাঁ, পরিবর্তন হবে। পৃথিবীর ঘনত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণ বাড়তে থাকে। পৃথিবীর ঘনত্ব যদি কমে, অভিকর্ষ ত্বরণ কমে। সেটাই আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে চাই। এটা আমরা একটা পৃথিবী আঁকাইছি। আমরা নিশ্চয়ই জানি পৃথিবী একটা গোলক। এর সবচেয়ে ভালো উদাহরণ এটা একটা ফুটবলের মতো। ফুটবল একটা গোলক, পৃথিবী একটা গোলক। এই পৃথিবীর আমরা যেটা আঁকাইছি এটা বৃত্ত না, এটা একটা গোলক, এটা পৃথিবী। এই পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। পৃথিবীর ভর বড় হাতের এম। এই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি। এই জি এর সূত্র হচ্ছে জিএম ডিভাইডেড আর স্কোয়ার। এই জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বড় হাতের জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এম পৃথিবীর ভর, বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধ। আমরা নিশ্চয়ই জানি যে ভর সমান আয়তন গুণন ঘনত্ব। পৃথিবীর ভর সমান পৃথিবীর আয়তন গুণন পৃথিবীর ঘনত্ব হবে। এই বড় হাতের এমটাকে আমরা পৃথিবীর আয়তন গুণন পৃথিবীর ঘনত্ব এভাবে লিখতে চাই। এই যে ভরের জায়গায় শুধু এই এমটা না লিখে, ভর না লিখে আমরা ভি গুণন রো লিখলাম। ভি হচ্ছে পৃথিবীর আয়তন আর রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। আমরা নিশ্চয়ই জানি যে একটা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে ভি হচ্ছে পৃথিবীর আয়তন, তাহলে ভি সমান আমরা লিখতে পারি যে 4/3 পাই আর কিউব। আর সব একই রকম থাকবে। ভি এর জায়গায় আমরা লিখেছি 4/3 পাই আর কিউব। আর স্কোয়ার আর আর কিউব যদি কেটে দিই তাহলে থাকবে আর। তাহলে হয়ে গেল 4/3 পাই জি আর রো। আমরা নিশ্চয়ই জানি যে 4/3 এটা একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, বড় হাতের জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটাও একটা কনস্ট্যান্ট। পৃথিবীর ব্যাসার্ধ যদি কনস্ট্যান্ট হয় তাহলে জি হবে এই রো এর সমানুপাতিক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হবে ঘনত্বের সমানুপাতিক। লিখে দিই। আমরা ভাষায় যদি বলি তাহলে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ঘনত্বের সমানুপাতিক। পৃথিবীর ঘনত্ব যদি বাড়তে থাকে অভিকর্ষ ত্বরণ বাড়তে থাকবে, পৃথিবীর ঘনত্ব যদি কমতে থাকে অভিকর্ষ ত্বরণ কমতে থাকবে। এটা লিখে দিয়েছি, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ঘনত্বের সমানুপাতিক। এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। প্রথমেই আমরা প্রশ্নটা পড়ি। উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। আমরা উদ্দীপকটা পড়ি। পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায়, এইচ হচ্ছে 500 কিলোমিটার, এটাকে এইচ দিয়ে লিখলাম। এটাকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। 500-র পরে 3টে শূন্য হবে, তাহলে মিটার হবে। এটা হলো এইচ। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটা হচ্ছে আর। এটাকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করে দিতে হবে। 6400 এর পরে 3টে শূন্য দিলে এটা মিটার হবে পৃথিবীর ব্যাসার্ধ। এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ
9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা জি দ্বারা লিখলাম। আমি ছবি এঁকে রেখেছি, আমি দেখাবো। উদ্দীপকের উচ্চতায় অর্থাৎ ভূমি থেকে 500 কিলোমিটার উপরে যেখানে কৃত্রিম উপগ্রহ আছে ওখানে অভিকর্ষ ত্বরণ আমরা ধরবো জি প্রাইম। এই জি প্রাইমটা আমাদের বের করতে হবে। আমি আঁকায় রেখেছি, আমি দেখাবো। এই কালো রং বৃত্ত আসলে এটা একটা গোলক, এটা পৃথিবী। এর কেন্দ্র হচ্ছে ও, আর বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এটা মিটার করলে 3টা শূন্য দিতে হবে। আর পৃথিবীর পৃষ্ঠে জি এর মান জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ 500 কিলোমিটার। 500 কিলোমিটার এটা মিটার করলে আর 3টা শূন্য দিতে হবে। আর এই এইচ উচ্চতা, এখানে যে অভিকর্ষ ত্বরণ হলো জি প্রাইম। এই জি প্রাইমটা আমরা বের করতে চাই। এদিক দিয়ে ঘুরতেছে কৃত্রিম উপগ্রহ, বৃত্তাকার পথে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। জি প্রাইমের যে সূত্র সেটা আমরা নিশ্চয়ই জানি। জি প্রাইম সমান জি ইন্টু আর ডিভাইড আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই জি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উদ্দীপকে বলা আছে, আমি চিত্রেও দেখাইছি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400, এরপরে 3টা শূন্য দিলে মিটার হবে। এই আর এর মান লিখেছি। এইচ হচ্ছে 500, এই যেখানে 3টা শূন্য দিলে মিটার হবে। এরপরে স্কোয়ার দিয়েছি। সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেটর করলেই যেটা হবে 8.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ স্তরের মান কমে যাবে এবং কমেই গেছে। আমরা দেখেছিলাম উদ্দীপকে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কমে গেল 8.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, যেটা 9.81 থেকে অনেক কম। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। প্রথমেই আমরা ঘ নাম্বার প্রশ্নটা পড়ি। উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে, ভূস্থির মানে কি? ভূস্থির মানে হচ্ছে যেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাকে ভূস্থির কৃত্রিম উপগ্রহ বলা হয়। পৃথিবীর চারপাশে যে কৃত্রিম উপগ্রহ একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে সেই উপগ্রহকে ভূস্থির কৃত্রিম উপগ্রহ বলা হয়। কথার কথা, আমার মাথার উপরে যদি কৃত্রিম উপগ্রহ এখন থাকে, আমি এখন থেকে 1 ঘন্টা পরেও আমি আমার মাথার উপরেই দেখতে পাবো। আমি 12 ঘন্টা পরেও ওই কৃত্রিম উপগ্রহ আমার মাথার উপরেই দেখতে পাবো এবং 24 ঘন্টা পরেও আমি আমার মাথার উপরেই দেখতে পাবো। ফলে আমার কাছে মনে হবে যে কৃত্রিম উপগ্রহটা স্থির আছে। এই জন্যে এই ধরনের কৃত্রিম উপগ্রহকে বলা হয় ভূস্থির কৃত্রিম উপগ্রহ। আমি আবার বলি, পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা 24 ঘন্টা। কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি 24 ঘন্টা হয়, তাহলে সেই কৃত্রিম উপগ্রহকে বলা হয় ভূস্থির কৃত্রিম উপগ্রহ। কারণ এ ধরনের কৃত্রিম উপগ্রহকে সবসময়ই মনে হয় যে স্থির আছে, অর্থাৎ সবসময় আমি উপরের দিক তাকাইলেই আমি তাকে দেখতে পাই। ফলে আমার কাছে মনে হয় যে কৃত্রিম উপগ্রহটা স্থির আছে। আসলে কৃত্রিম উপগ্রহ স্থির নাই। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতেছে এবং কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে সেই কৃত্রিম উপগ্রহকে আমরা বলি ভূস্থির কৃত্রিম উপগ্রহ। সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। এবং কৃত্রিম উপগ্রহের উচ্চতা ছিল 500 কিলোমিটার। এটা যদি 35,940 কিলোমিটার হয় এই উচ্চতাটা, তাহলে সেটা ভূস্থির কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। আমি ওটা আগে থেকে করে রেখেছি, এই জন্য আমি জানি। আমি হিসাবটা দেখাবো। গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও। হ্যাঁ,
আমরা ম্যাথ করেই আমরা বের করব যে এই কৃত্রিম উপগ্রহের উচ্চতা যদি 35,940 কিলোমিটার হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা, তাহলে সেই কৃত্রিম উপগ্রহর পর্যায়কাল হবে 24 ঘন্টা। উল্লেখ্য 24 ঘন্টাকে সেকেন্ডে করতে হবে। আর পর্যায়কাল মানে বড় হাতের টি। আমি বুঝাচ্ছি। এটা পৃথিবী। পৃথিবী এই পুরা বৃত্ত ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। এবং পৃথিবী যখন নিজ অক্ষের চারপাশে ঘোরে তখন সে আমাকে সহ নিয়ে ঘোরে। আমি এইখানেই থাকি, পৃথিবী 6 ঘন্টা পরে ঘুরে এখানে আমি এখানে চলে যাই। 12 ঘন্টা পর আমি ঘুরে এখানে চলে যাই। 18 ঘন্টা পরে ঘুরে আমি এখানে চলে যাই। 24 ঘন্টা পরে ঘুরে আমি আবার এখানে চলে আসি। যদি কৃত্রিম উপগ্রহ এবং এই আমি এখান থেকে এই পুরাটা ঘুরে আসতে যে সময় লাগে সেটা 24 ঘন্টা। কারণ পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। কৃত্রিম উপগ্রহ যদি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, তাহলে ওই কৃত্রিম উপগ্রহকে সবসময়ই আমার মনে হবে আমার মাথার উপরে আছে। আমি এখন দেখতেছি আমার মাথার উপরে আছে। 6 ঘন্টা পরে আমি এখানে চলে যাব, তখন কৃত্রিম উপগ্রহ এইখানে চলে যাবে। আমি তাকায় দেখবো যে কৃত্রিম উপগ্রহটা আমার মাথার উপরে আছে। আমি এইখান থেকে 12 ঘন্টা পরে আমি চলে যাব এইখানে, আর কৃত্রিম উপগ্রহ 12 ঘন্টা পরে চলে যাবে এইখানে। ফলে আমি তাকায় দেখবো সে আমার মাথার উপরে আছে। মনে করো কথার কথা, যে কোনো সময় তাকালেই আমি দেখবো কৃত্রিম উপগ্রহ আমার মাথার উপরে আছে, যদি এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হয় 24 ঘন্টা। মনে করো এখান থেকে যাত্রা শুরু করে 18 ঘন্টা পরে আমি ঘুরে এখানে চলে আসলাম, এবং এই কৃত্রিম উপগ্রহটাও 18 ঘন্টা পরে এই ঘুরে এখানে চলে আসলো। অর্থাৎ আমি তাকায় দেখবো যে আমার মাথার উপরে আছে। এভাবে আমি যখনই তাকাবো কৃত্রিম উপগ্রহকে আমার মাথার উপরে দেখতে পাবো, যদি এই কৃত্রিম উপগ্রহর পর্যায়কাল হয় 24 ঘন্টা। তখন এর উচ্চতাটা বের করতে হবে। উচ্চতার একটা সমীকরণ আছে, এই সমীকরণে মানগুলো বসাতে হবে। এই বড় হাতের টি হলো 24 ঘন্টা, বড় হাতের টি হলো পর্যায়কাল। আমি লিখে দিই। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, এটা বড় হাতের টি, 24 ঘন্টা। সেকেন্ড করলে 3600 দিয়ে গুণ করে দিলে সেকেন্ড হবে। এইচ মানে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটা সমান জিএম টি স্কোয়ার 4π² টু দি পাওয়ার 1/3 - r। এখানে সবই আমরা জানি। এইচ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটি আমরা বের করব। আর বড় হাতের জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান যেহেতু এই প্রশ্নে দেয়া নাই, এটা আমার মুখস্থ আছে কিন্তু আমি বসাবো না। এই উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। বড় হাতের এম, এটা পৃথিবীর ভর, এটা আমি জানি, আমার মুখস্থ আছে, কিন্তু আমি বসাবো না। যেই মানগুলো উদ্দীপকে দেওয়া আছে সেই মানগুলো বসায় আমরা অঙ্কটা করার চেষ্টা করব। বড় হাতের টি, এই যে কেবলই বললাম, পর্যায়কাল 24 × 3600 সেকেন্ড, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন এই জিএমটাকে আমি সরাই দিতে চাই। কিভাবে? আমরা জানি যে জি সমান GM/r²। তাহলে জি আর r² গুণ করে দিলাম, জি আর স্কোয়ার হয়ে গেল। জিএম সমান GR²। এই GR² আমরা এইখানে বসায় দিতে চাই, আর সব ঠিক থাকবে। এই GR² এই জিএম এর জায়গায় বসায় দেব, আর সব ঠিক থাকবে। তাহলে কি হলো? এই সূত্রটাই আমরা লিখতেছি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে। আমরা আসলে 1 নম্বর সমীকরণই লিখতেছি। এই যে এইচ শুধু জিএম এর জায়গায় GR² লিখছি। টি স্কোয়ার আছে, টি স্কোয়ার 4π² টু দি পাওয়ার 1/3 - r। এখন মানগুলো আমরা বসায় দিয়েছি। জি এর মান 9.81 মিটার/সেকেন্ড²। আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, এটা দেয়া আছে উদ্দীপকে। 6400 এর পরে 3টে শূন্য দিলাম, স্কোয়ার দিলাম। আর টি হলো পর্যায়কাল 24 ঘন্টা, এটা 3600 সেকেন্ড গুণ করে দিলাম, স্কোয়ার দিলাম। আর পায়ের মান ক্যালকুলেটরই থাকে, মাইনাস মাইনাস আর এর মান 6400, 3টে শূন্য দিয়ে আমরা মিটার দিলাম। তাহলে এখানে যে রেজাল্ট আসবে সেটা
ক্যালকুলেটর দিয়ে করবে। থ্রি 3.594 গুণ 10⁻⁷ মিটার, কিন্তু এটাকে 1000 সাথে ভাগ করে দিলে এটা কিলোমিটার হবে। (৩৫,৯৪০ কিলোমিটার হবে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যদি ৩৫,৯৪০ কিলোমিটার হয়, তাহলে সেই কৃত্রিম উপগ্রহ হবে ভূস্থির কৃত্রিম উপগ্রহ। অর্থাৎ সেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হবে ২৪ ঘন্টা, এবং সবসময়ই সেই কৃত্রিম উপগ্রহকে আমার মাথার উপর আমি দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।